মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 21শে মার্চ শুক্রবার প্রথম দিনের অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী 2025-26 অর্থ বৎসরের যে বাজেট পেশ করেছেন, এই বাজেটে মোট 32,423 কোটি 44 লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাবে রেখেছেন। বাজেটে আয় দেখানো হয়েছে 31,931 কোটি 88 লক্ষ টাকা, ঘাটতি দেখানো হয়েছে 429 কোটি 56 লক্ষ টাকা। বর্তমানে এই সময় যে মূল্যবৃদ্ধি এবং গতবারের যে সংশোধিত বাজেটের সঙ্গে তুলনা করলে পরে এবারকার বাজেটে দেখানো হয়েছে প্রায় 16.7% বৃদ্ধি। আসলে এটা সংশোধিত বাজেটের সঙ্গে গতবারের তুলনা করলে তার তেমন ভাবে বাড়েনি। এখানে লক্ষণীয় বিষয় যে বিষয়টা, এই বাজেটে খোলা বাজার থেকে ঋণ নেওয়া হবে। মাননীয় অর্থমন্ত্রী এটা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন 1225 কোটি টাকা। তো রাজ্যের মোট ঋণ এখন পর্যন্ত 21,878 কোটি 26 লক্ষ টাকা। 2017-18 সালে রাজ্যের বামফ্রন্ট সরকারের সময়ে প্রায় 25 বছরে ঋণ ছিল 12,903 কোটি টাকা। রাজ্যে 7 বছরে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 7 বছরে রাজ্য সরকার ঋণ গ্রহণ করেছেন 8,975 কোটি টাকা জনগণের উপর। এখানে অনেকগুলি প্রকল্প রাজ্য সরকার এবার নতুন করে বাজেটের মধ্যে মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন, প্রায় 13টি প্রকল্প। গতবারের বাজেটে অসংখ্য প্রকল্প ঘোষণা করা হয়, তার বাস্তবায়ন যেমন চিফ মিনিস্টার মডেল ভিলেজ, এসসি এসটি ওবিসি মডেল ভিলেজ, এরকম অসংখ্য ঘোষণা ছিল, কিন্তু মূলত এগুলি আমরা বাস্তবায়ন করতে দেখিনি। কিন্তু রাজ্যের জনগণের মূল সমস্যা মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য কোনো সদর্থক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠেনি এই বাজেটে উল্লেখ নেই, যেটা আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারের সময় 10,323 যে শিক্ষকরা ছিলেন, হয়তো কোর্টের নির্দেশে বা অনিয়মের কারণে তাদের চাকরি চলে গেছে, কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় বর্তমান সরকারের যারা নেতৃত্বে রয়েছেন বিজেপি দলের তরফ থেকে, তাদের ভীষণ ডকুমেন্টের মধ্যে সেটা বলেছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে পরে ডাবল ইঞ্জিনের সরকার হবে। 10,323 এদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনে ভারতবর্ষের সংবিধান সংশোধন করে তাদের চাকরি রাখা হবে। এই বাজেটের মধ্যে এই বিষয়টা উল্লেখ নেই। এখানে আমি যে বিষয়টা দেখলাম যে কল্পিত 50,000 শূন্য পদ আমাদের রাজ্যে নাকি রয়েছে। 2018 সালে বলা হয়েছিল আজকে বেকারদের সেই যে প্রতিশ্রুতি দেওয়ার, সেটাও কিন্তু এই বাজেটের মধ্যে নেই। গড়ে গড়ে রোজগার, অনিয়মিতদের নিয়মিতকরণ, বেকারদের কর্মসংস্থান, এই বিষয়গুলি বাজেটের মধ্যে উল্লেখ নেই। কিন্তু আমাদের রাজ্যের গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটা গ্রাম এলাকার মধ্যে
যারা যুব অংশের মানুষ রয়েছেন, যুবকরা রয়েছেন, শিক্ষিত অর্ধশিক্ষিত যারা যুবকরা রয়েছেন, আজকে আমাদের রাজ্য ছেড়ে এমনকি চা বাগান শ্রমিক এলাকার তফসিল এলাকার মধ্যে থেকে প্রত্যেকটা পরিবার থেকে 2 থেকে 3 জন 4 জন, এমনকি একটা পরিবারের মধ্যে 4 থেকে 5 জন পর্যন্ত আমাদের রাজ্যের বাইরে রয়েছেন। এই যে বেকার, শিক্ষিত অর্ধশিক্ষিত যে সমস্ত বেকারও রয়েছেন, এই বেকারদের কর্মসংস্থানের সেখানে কোনো এই বাজেটের মধ্যে ঘোষণা নেই। যে বিষয়টা আমি বলতে চাই, আমাদের রাজ্যে যারা শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন, শ্রমজীবী অংশের মানুষের মধ্যে জন্যই আমাদের সারা দেশের যে প্রকল্পটা MGNREGA প্রকল্প, এই প্রকল্প 2005 সালে আমাদের রাজ্যে প্রথম ইউপিএ সরকারের সময় চালু হয় সারা দেশের 200টা জেলায়। আমাদের রাজ্যে তখন দোলাই জেলায় এই প্রকল্প চালু হয়, সেখানে প্রায় 150 দিনের কাজ হয়েছে। 2007 সালে আমাদের সারা দেশে এই MGNREGA প্রকল্পের ঘোষণা হয়। আমাদের রাজ্যে তখনকার সময়ে 4টা জেলাতে এই প্রকল্প কার্যকরী হয়। 80 থেকে 95 দিনের কাজ হতো। আমরা বর্তমানে দেখেছি এই সময়ের মধ্যে 2018 সালে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজেপি আইপিএফটি জোট সরকার যদি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে রেগায় 200 দিনের কাজ 340 টাকা মজুরি হবে। আমরা কি দেখলাম? এই 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রেগার যে কাজ হয় আমাদের রাজ্যে, সেখানে মাত্র 50 থেকে 65 দিনের গড়ে কাজ হয়েছে। এই অর্থ বছরে সেখানে কাজ হয়েছে মাত্র 59 দিন। তো আমরা দেখেছি কোনো ব্লকে 19 দিন, 25 দিন, 20 দিন। এমনকি আমি যে এলাকায় বসবাস করি, আমার বিধানসভা এলাকা কদমতলা ব্লক, ওই ব্লক এলাকার মধ্যে শ্রমজীবী অংশের প্রচুর মানুষ রয়েছেন, সেখানে মাত্র 42 দিনের কাজ হয়েছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র এই যে কাজ হচ্ছে, এই কাজের ক্ষেত্রে বিশেষ করে একটা প্রকল্প রয়েছে ল্যান্ড লেভেলিং। আমরা দেখেছি বিভিন্ন পঞ্চায়েত এলাকার মধ্যে, বিভিন্ন ব্লক এলাকার মধ্যে এই রেগার যখন কাজ হয়, তার জিওটেকিং হয়, সবকিছু ঠিক আছে, কিন্তু সেখানে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যেটা সারা রাজ্যে যন্ত্র ব্যবহার করে, ডোজার ব্যবহার করে যারা বিদ্যমান রয়েছেন, যাদের বিদ্যমানদের যারা জব কার্ড রয়েছে, এই জব কার্ডগুলি ব্যবহার করে সেখান থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হচ্ছে। এই পরিস্থিতি আমাদের রাজ্যের মধ্যে চলছে। এবারের বাজেটে রেগার বরাদ্দ খুব কম। সারা দেশে রেগার কাজ যেমন কমছে, আমাদের রাজ্যেও এবারকার বাজেটে সেখানে তার বরাদ্দ কমেছে। গত কয়েক মাস থেকে রেগার যে কাজ করে শ্রমিকরা কাজ করতেন প্রায় 3 মাস থেকে, আমরা দেখেছি কয়েক মাস পূর্বে সেখানে পৌষ সংক্রান্তি প্রত্যেকটা ব্লক এলাকার মধ্যে প্রায় 25 থেকে 20 লক্ষ টাকা করে শ্রমিকদের বকেয়া রয়েছে, কিন্তু আজকে 3 মাস থেকে তারা তাদের পেমেন্ট পাচ্ছেন না। এই যে গ্রামীণ এলাকার কর্মসংস্থানের অভাব এবং আদার বেস পেমেন্ট সিস্টেম চালু হওয়ার ফলে আজকে শ্রমিকরা তাদের মজুরি সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে পাচ্ছেন না। আমাদের রাজ্যে যে জব কার্ডের সংখ্যা ছিল, এখন জব কার্ডের সংখ্যা কমে প্রায় 6,91,000 হয়েছে। এই বিগত চলিত অর্থ বৎসরে দেখলাম যে সেখানে প্রায় 58,302টি জব কার্ড হোল্ডার তারা কাজ পাননি। এই পরিস্থিতিতে MGNREGA প্রকল্পে যে গরিব শ্রমজীবী অংশের মানুষের যে প্রকল্প, এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে রাজ্য সরকার বা গ্রাম উন্নয়ন দপ্তরের আরো দৃষ্টি দেওয়া প্রয়োজন। এছাড়া আমাদের রাজ্যে যে DWS যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের দেখেছি বাজেটের মধ্যে উল্লেখ রয়েছে বামফ্রন্টের সময় 42,502টি গ্রামীণ পরিবারকে পানীয় জলের সরবরাহের জন্য সংযোগ দেওয়া হয়েছিল, মাত্র 3.30%। আর বর্তমানে এই সময়ে গত 5 বছরে সেখানে প্রায় 4,15,122টি পরিবারকে ফাংশনাল হাউসহোল্ড টেপ কানেকশনের মাধ্যমে পরিবারে কানেকশন দেওয়া হয়। আমি যে বিষয়টা বলতে চাই মাননীয় স্পিকার স্যার, বিশেষ করে আমি যে এলাকার মধ্যে বসবাস করি, যে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে বাড়ি, সেখানে প্রায় 6টা
জলমিশন প্রকল্পে সেখানে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক উইথ স্মল বোরের মাধ্যমে হচ্ছে, কিন্তু 6টার মধ্যেই মাত্র 2টি কার্যকরী হচ্ছে, বাকি যে 4টি সেখানে সেখানে সাধারণ মানুষ পাইপলাইন আছে, সব কিছু ঠিক আছে, এবং সে বিষয়টা দেখা গেছে এখানে পরিকল্পনা মাফিক এই কাজগুলি হচ্ছে না। কারোর বাড়িতে হচ্ছে, জনপ্রতিনিধিদের বাড়িতে তার উঠানের মধ্যে হচ্ছে, এবং কাজের গুণমান খুব নিম্নমানের, এবং সেখানে দপ্তরের মনিটরিং খুব কম, যার কারণে এই যে সোর্স কদমতলা ব্লক এলাকার মধ্যে অসংখ্য জলজীবন মিশন প্রকল্পে এবং বাজেটের মধ্যেও ঘোষণা আছে যে ৩,২২১ কোটি 11 লক্ষ টাকা ব্যয় হয়েছে গত 5 বছরে, কিন্তু মানুষ তো জল পাচ্ছেন না। আজকে প্রতিদিন পত্রপত্রিকা খুললে পরে জলের জন্য মানুষ রাস্তা অবরোধ করছেন। এই পরিস্থিতিতে অসংখ্য জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে মানুষ উপকৃত হচ্ছেন না, জল পাচ্ছেন না। শুধু আইডেন পয়েন্টটা মানুষের ঘরের সামনে, বাড়ির সামনে, কিন্তু সাধারণ মানুষ তার থেকে উপকৃত হচ্ছেন না। আর যার বাড়িতে এই প্রকল্প হচ্ছে, যে জনপ্রতিনিধি বা যে নেতৃত্বের বাড়িতে এই প্রকল্পের সঙ্গে সঙ্গে নির্মাণের সঙ্গে সঙ্গে তার বাড়িতে বিল্ডিং উঠে যাচ্ছে। এই যে দুর্নীতি, এই যে পরিকল্পনাহীন ডিডব্লিউএস দপ্তরের যে জলজীবন মিশন প্রকল্পের যে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, এটা বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আপনারা সবাই জানেন পূর্ত দপ্তর বা পিডব্লিউডি দপ্তর আমাদের রাজ্যে এবার তার বাজেটে তার টাকার পরিমাণ বেড়েছে, কিন্তু যে বিষয়টা লক্ষণীয়, যে সড়কগুলি, যে রাস্তাগুলি, যেমন জাতীয় সড়ক পূর্তি ব্রিজ থেকে কদমতলা বায়া ধর্মনগর পর্যন্ত গত 5 বছরে 4বার রিপেয়ারিং হয়েছে, কিন্তু বর্ষক যেতে না যেতে এটা জাতীয় সড়ক বেহাল অবস্থা, সেখানে মনিটরিং ব্যবস্থা নেই, তাদের গুণগত মান খুবই কম। আমরা যদি দেখি চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত, পানিসাগর পর্যন্ত 6 মাস আগে রিপেয়ারিং হয়েছে, এটা জাতীয় সড়ক, রাজ্যের লাইফ লাইন। 6 মাস যেতে না যেতে রাস্তার অবস্থা খারাপ। এবং পিএমজিএসওয়াই যে রোড গতবারের বাজেটে বলা হয়েছিল এইচএসসিএল করতে, যে পিএমজিএসওয়াই রোড এগুলিকে সংস্কার করা হবে, রিসংস্কার করা হবে। আমরা কি দেখলাম গত 7-8 বছর 10 বছর থেকে এই রাস্তাগুলিতে মানুষ চলাফেরা করতে পারছে না। বিশেষ করে পিডব্লিউডি দপ্তরে যে রাস্তাগুলি বাজেটের মধ্যে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে, সেখানে যে বিষয়টা লক্ষণীয় যে কাজ হচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই। পূর্ত দপ্তরের সমস্ত রাস্তাগুলিতে গত 5 বছরে 2-3বার কাজ হয়েছে, কিন্তু সেই কাজের যে গুণগত মান এটা নিম্নতর হওয়ার ফলে সাধারণ মানুষের 1 বছর যেতে না যেতে সাধারণ মানুষ সেখানে চলাফেরা করতে পারছেন না। এই বিষয়গুলি দেখা প্রয়োজন। এবারকার বাজেটে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হবে, রাস্তার উন্নয়ন হবে, এবং জাতীয় সড়ক সহ বিভিন্ন যে সড়কগুলি রয়েছে রাজ্যে এগুলির উন্নয়ন হবে। যদি রাজ্যের উন্নয়ন, রাস্তাগুলি ঠিকমতো উন্নয়ন করতে হয়, সেখানে মনিটরিং ব্যবস্থা এবং কাজের যে গুণগত মান, যারা কন্ট্রাক্টর, যারা ঠিকাদার, বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনেছি ঠিকাদাররা বলেন, কারণ কদমতলা চুরাইবাড়ি এলাকার মধ্যে অসংখ্য পাথরের স্টোন টেচার রয়েছে, তো যারা ঠিকাদাররা সেখান থেকে পাথর সংগ্রহ করতে যান, তাদের যে কথাবার্তা, তাদের যে আচার আচরণ, তারা যে কথাগুলি বলেন, এই যে কাজের ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রে, কাজটা কমপ্লিট যেন তারা করার ক্ষেত্রে যে বিষয়গুলি তাদের কাছ থেকে পাথর সংগ্রহ করছেন, সেগুলি বাতাসের সঙ্গে এই কথাগুলি বেরিয়ে আসছে। এক একটা কাজ থেকে কমিশন আদায় করে সেই কাজের গুণগত মান যার কারণে তেমন ভাবে হচ্ছে না। ঠিক আছে, আমি শেষ করে নিচ্ছি। আমি যে বিষয়টা বলতে চাই, রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর গত অর্থ বৎসরে 2024-25 অর্থ বৎসরে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তরে বরাদ্দ 53 কোটি 60 লক্ষ টাকা, খরচ দেখানো হয়েছে 17 কোটি 50 লক্ষ টাকা। তো আমি যে বিষয়টা বলতে চাই, এবারকার বাজেটে মাত্র 47 কোটির একটু উপরে এবার বরাদ্দ করা হয়েছে, এবং বলা হয়েছে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে তার অন্তর্গত ওয়াকফ বোর্ড সহ ত্রিপুরা মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, অন্যান্য প্রকল্প মিলে ধর্মীয় সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীদের স্কলারশিপ সহ সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং 12টা ব্লকে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, তারা আর্থসামাজিক উন্নয়নের জন্য বিগত 5 বছর, বিগত 1 বছর প্রচুর কাজ হয়েছে। আমি যে বিষয়টা বলতে চাই, মাননীয় স্পিকার স্যার, গত 1 বছর না, গত 5 বছরে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে এমন কোনো প্রকল্প, ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল রয়েছে, নতুন হোস্টেল করার পরিকল্পনা ছিল গত 5 বছরে, কিন্তু এরকমের কোনো প্রকল্প ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে দেখা যায়নি। শুধু ধর্মীয় সংখ্যালঘু না, আমাদের রাজ্যের তফসিলি অংশের মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বাজেটের মধ্যে ঘোষণা হয়, কিন্তু বাস্তবে তার কার্যকারিতা হয় না। আমি যে বিষয়টা বলতে চাই, শেষ যে বিষয়টা বলতে চাই, যে আমাদের রাজ্যে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ সংখ্যায় হচ্ছেন, মুসলিম হচ্ছে 3,16,042 জন, যেটা 8.60%, 2021 সালের সার্ভে অনুসারে। তো আমি দেখলাম আমাদের রাজ্যে সংখ্যালঘু, এই বাজেটের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলা হয়েছে। এখন আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছেন, বিচ্ছিন্ন আকারে বসবাস করছেন, ফালিশা গল্পে কুচড়া বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন সময় এই অংশের মানুষগুলি আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে কদমতলা, কৈলাসহর জনবহুল সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে তারা বাড়িঘর তৈরি করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার বাজেটের মধ্যে বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা, আর আমাদের রাজ্যে, আমাদের দেশের সংখ্যালঘু নয়, সারা দেশের মানুষের তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, তার ব্যক্তি স্বাধীনতা, তার কোন ধর্ম করার অধিকার রক্ষা করার জন্য সেখানে সংবিধানের বিভিন্ন ধারা রয়েছে। আমরা দেখলাম, আমি যে বিষয়টা 14, 19 এবং 21, কিন্তু সমান অধিকার, ব্যক্তি স্বাধীনতা, জীবন সম্পত্তির অধিকার। কিন্তু আমি যে বিষয়টা বলবো, ভারতের দণ্ডবিধি আইপিসি অনুযায়ী 153 বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ, আইপিসি 295 ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত আঘাত আনা শাস্তিযোগ্য অপরাধ। তো এই বিষয়গুলি আমাদের রাজ্যে কোনো মহল থেকে বিভিন্ন সময় 500 বছর পূর্বে কোন রাজা কি করেছেন, বাংলাদেশে কি ঘটছে, কিন্তু আমার রাজ্যে এ ধরনের উক্তি করে আমাদের মধ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, অন্যান্য পাশাপাশি মানুষ রয়েছে, আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। এগুলি বন্ধ করার জন্য মাননীয় স্পিকার স্যার বিশেষ করে লক্ষ্য রাখবেন। রাজ্য সরকার রয়েছে, আমাদের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আমি বাজেটের যে বিষয়গুলি আলোচনা করলাম জনবিরোধী বাজেট, এই বাজেট করতে পারলাম না। ধন্যবাদ।